স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে আজ আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করা হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। পুলিশ জানায় সোমবার রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে মানিকগঞ্জ ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতাজ বেগম। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের কাছে হেরে যান তিনি। এর আগে ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন এই সঙ্গীত শিল্পী। আর ২০১৪ সালে মানিকগঞ্জ ২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনার জন্ম দেন। সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক সিডিএর সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা চৌধুরীকে আটক করেছে পুলিশ। গতরাত ১টার দিকে নগরীর বায়োজিৎ থানায় আতুয়ার ডিপো এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। জিনাত সোহানার বাড়ি চট্টগ্রামের রাউজান এলাকায়। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার স্বামী ইমরান বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায় গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জিনাত সোহানা এজাহারভুক্ত আসামি। কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার দুপুরে টেকনাফের লেদার সংলগ্ন নাফ নদীতে এই ঘটনা ঘটে। বাংলাদেশি ৩ জন জেলে হলেন সিদ্দিক হোসেন, রবিউল আলম ও মাহমুদ হোসেন। তারা ৩ জনই টেকনাফের হিনলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা। ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদা জানান, নৌকায় করে ওই ৩ জন জেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ করে মিয়ানমার সীমানা থেকে এসে আরাকান আর্মি গুলি চালায়। পরে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে জেলেদের নৌকা সহ ধরে নিয়ে যাওয়া হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত আনার চেষ্টা চলছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অপ্রীতিকর আচরণের কারণে সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়ে ধান কাটতে ভয় পাচ্ছেন দিনাজপুরের চাষিরা। জেলার ১৩টি উপজেলার মধ্যে ৭টিতে রয়েছে প্রতিবেশী দেশটির সাথে সীমান্ত। এসব এলাকার বাংলাদেশ অংশের কয়েকশো একর জমিতে ধান চাষ করেছে কৃষকরা। বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা অস্থিতিশীল থাকায় শূন্যরেখা এলাকায় আগের তুলনায় এখন ধান কাটতে বা সেখানে যেতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শূন্যরেখা এলাকায় কাজ করতে পারেন চাষিরা। মূলত জেলার বোচাগঞ্জ, বিরল, সদর, চিরিরবন্দর, ফুলবাড়ি, বিরামপুর ও হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী শূন্যরেখা এলাকায় ধান কাটা ও মাড়াই নিয়ে চরম ভয় ও আতঙ্ক বিরাজ করছে চাষিদের মাঝে। সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এখন আমরা যে সীমান্তে আসছি কাজ করার জন্য, মনে করি অনেক আমাদের রিস্ক। এখানে বলতেছে ৮টার দিকে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গেলে তারপর মনে করি বিজিবিকে বলে যেতে হবে। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না, আমাদের এখন অনেক সমস্যা। সীমান্ত যখন বসবাস করি তখন ভারতের সৈনিকের দিকে আমাদের একটু ভয় থাকে। হ্যাঁ, ওই বিষয় নিয়ে আমাদের আতঙ্কের মধ্যে আছি। পূর্বে, পশ্চিম, দক্ষিণ ৩ সাইডে ইন্ডিয়া, এক সাইড শুধু ফাঁকা। কারণ আমরা কিভাবে তাহলে চলাফেরা করবো, আতঙ্কের মধ্যে আছি আমরা, রাতে তো ঘুম হয় না। সম্প্রতি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। আইন মেনে শূন্যরেখায় ধান চাষাবাদ ও কাটতে কোনো বাধা নেই। এখানে কোনো ভীতির কোনো কারণ নাই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা ভালোভাবে ধান কাটতে পারবে। ২ মে দিনাজপুরের বিরল সীমান্তে মল্লিকপুর কাঠালিয়াপাড়ার শূন্যরেখায় ধান কাটা ও মাড়াই করার সময় ২ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। তখন থেকে আতঙ্কে আছেন চাষিরা। দীপ্ত বার্তা কক্ষ।
দেশের বাজারে কমল স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩,১৩৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৬৭,৬২৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সোমবার এই তথ্য জানায়। আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১,৬৫,৯৯৫ টাকা। এছাড়া 18 ক্যারেটের দাম 1,37,145 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতনী স্বর্ণ কিনতে খরচ পড়বে 1,13,339 টাকা। দেশের 4 অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মাগুরার হাজরাপুরের লিচুর স্বাদ অনন্য। রসে ভরা টসটসে এই লিচু ব্যবসায়ীদের নজর কাড়ে সবসময়। এবার হাজরাপুরে লিচু পেয়েছে জিআই স্বীকৃতি। এই জাতের লিচু একটু আগেই বাজারে আসে। অন্যান্য জেলার লিচুর তুলনায় আকার ও আকৃতিতে অনেকটাই বড় মাগুরার হাজরাপুরি লিচু। রসালো এই লিচুর স্বাদ অত্যন্ত মিষ্টি। গত 5 মে মাগুরা জেলা প্রশাসন সূত্র জানায়, জিআই 38 ক্রমিকে মাগুরার হাজরাপুরি লিচু স্বীকৃতি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলার 669 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আর মাগুরা সদরের প্রায় 20টি গ্রামেই ব্যাপক ফলন হয়েছে বিশেষ জাতের এই লিচুর। হাজরাপুর ইউনিয়ন পরিষদের সর্বোচ্চ লিচু আমদানি এবং লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। ব্যাপারী ভাইদের সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্বে গ্রাম পুলিশ বাহিনী সর্বদাই প্রস্তুত থাকবে। আমাদের যদি সরকার একটা বাইরের দেশের আমদানি রপ্তানির লাইন করে দিত তাহলে আমাকে ভালো হতো। হাজরাপুরি লিচু তার ব্যতিক্রমী স্বাদ, রসালো ভাব এবং বড় আকারের জন্য পরিচিত। অনেকটা আগে ভাগেই বাজারে আসে এই লিচু, তাই এর চাহিদাও তুলনামূলক বেশি। জিআই পণ্য হাজরাপুরের লিচুকে আমরা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবো। তো আশা করি যে আমাদের যে জিআই পণ্য স্বীকৃতি পেয়েছি, এই স্বীকৃতিকে আমরা কাজে লাগিয়ে কাস্টমারদের আস্থা অর্জন করতে পারবো এবং সামনের দিনগুলোতে এই মাগুরার এই হাজরাপুরের লিচু উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে এবং এখানকার কৃষকরা এর সুফল ভোগ করবে। দেশের চাহিদা মিটিয়ে এই লিচু বিদেশেও পাঠানো সম্ভব বলে মনে করেন প্রশাসন। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ভূখণ্ডে খান ইউনিসের নাসের মেডিকেলে হামলা চালিয়ে এক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া সোমবার পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় আরও কমপক্ষে 39 জন ফিলিস্তিনি নিহত হন। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইসরায়েলের হামলায় নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হাসান এসলাই নামে একক সাংবাদিকের মৃত্যু হয়। এতে করে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মোট 215 জন সাংবাদিক প্রাণ হারালেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন ইসরায়েলি জিম্মি সৈন্যকে হামাস মুক্তি দেওয়ার পর যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে মধ্যস্থতাকারী পাঠাবেন তিনি। এবারে খেলার খবর। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন কার্লো আনচেলোত্তি। রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে তিনি কাজ শুরু করবেন আগামী 26শে মে থেকে। সোমবার এক বিবৃতিতে 65 বছর বয়সী এই ইতালিয়ানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে ব্রাজিল ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়, আনচেলোত্তিকে ব্রাজিল ফুটবল দলের প্রধান কোচ হিসেবে পেয়ে সিবিএফ অত্যন্ত গর্বিত। ব্রাজিলের বর্ণাঢ্য ও সুদীর্ঘ ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ আনচেলোত্তি। এক সপ্তাহের জন্য স্থগিত থাকার পর ফের শুরু হচ্ছে আইপিএল। আগামী 17ই মে টুর্নামেন্ট শুরুর নতুন সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 3 জুন। এছাড়া প্রথম কোয়ালিফায়ার 29শে মে, এলিমিনেটর 30শে মে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে 1 জুন। গ্রুপ পর্বের ভেন্যু ঠিক করলেও প্লে অফের মাঠ এখনও চূড়ান্ত করেনি বিসিসিআই। ভারত পাকিস্তান সংঘাতে গেল 9 মে আইপিএল স্থগিত করে বিসিসিআই। ফের আসর শুরু হলেও বিদেশিদের পাওয়া যাবে কিনা সে নিয়ে রয়েছে সংশয়।
এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি মানবতা বিরোধী অপরাধের হুকুমদাতা শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত। আরও দেখতে পাচ্ছি অনতিবিলম্বে পুশ ইন বন্ধ চায় ঢাকা, দিল্লিকে চিঠি। পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতে নিবন্ধিত শরণার্থী। ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। এদিকে পাচারের অর্থ ফেরতে দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গেও চুক্তি চায় সরকার। আরও রয়েছে পুলিশের হাতে রাখা হবে না মারণাস্ত্র, কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, ইসির জরুরি বৈঠকের সিদ্ধান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে এই পদক্ষেপ। জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার পথ বন্ধ। এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি। আরও দেখতে পাচ্ছি শেখ হাসিনা জুলাই হত্যার মাস্টারমাইন্ড, 5 অভিযোগে তদন্ত প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও প্ররোচনা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো অমানবিক কর্মকাণ্ড। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে নিবন্ধন স্থগিত, ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কোন আইনে এটা করা হয়েছে তা উল্লেখ থাকলে ভালো হতো। নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, বললেন ডক্টর বদিউল আলম মজুমদার। এদিকে গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা প্রথম তদন্ত প্রতিবেদন জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও দেখতে পাচ্ছি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা। সিভিল সার্জন সম্মেলন, হাসপাতালে আনসার বা স্বাস্থ্য পুলিশ মোতায়েন করার দাবি। স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর কৌশল নিয়ে আলোচনা। আরও রয়েছে প্রধান উপদেষ্টা বললেন স্বাস্থ্য সেবার মান 25% উন্নতি সম্ভব। আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে শরিকদের মধ্যে অস্থিরতা, জুলাই আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে এনসিপির ডাকে সাড়া দেয়নি বিএনপি। 71-এর যুদ্ধ অপরাধীদের ক্ষমা চাওয়ার আহ্বান উপদেষ্টা মাহফুজের মন্তব্য ভালোভাবে নিচ্ছে না জামায়াত। এদিকে জুলাই আগস্টের গণহত্যা, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধ সংগঠনে উস্কানি ও সরাসরি নির্দেশ। 1,500 মানুষকে হত্যা, 25,000 মানুষকে আহত। 3 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল। রাজপথের চাপের পরিপ্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না, বললেন চিফ প্রসিকিউটর। হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটভুক্ত দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি। হাসিনাই নির্দেশদাতা। জুলাই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রতিবেদন। 2-3 সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। অন্য 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপি। এদিকে বিপুল অর্থ পাচারে 7 স্টার গ্রুপ, ক্যাপাসিটি চার্জের বড় অঙ্কই পাচার হয়েছে। এই বেপরোয়া পাচার উস্কে দিয়েছে ডলার সংকট, ক্যাপাসিটি চার্জ শোধ হয়েছে ডলারে। গত 15 বছরের সব চুক্তির তথ্য পেয়ে বিপিডিবিতে দুদকের চিঠি। এদিকে পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন, বললেন প্রধান উপদেষ্টা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।